আজকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন যেটি কলকাতায় অবস্থিত দূতাবাস, তার সামনে বাংলা ভাষার প্রতিবাদ কর্মসূচি আমরা দেখেছি। একটি নৃশংসভাবে, কি অমানবিকতার সাথে একজন বাঙালি, একজন হিন্দু বাঙালি, একজন সংখ্যালঘু বাঙালি, তাকে বাংলাদেশে পিটিয়ে পিটিয়ে মারার পর পুড়িয়ে আর কি করা হলো আমি জানি না। এবং আমরা দেখেছি যে এই বিষয়ে বাংলাদেশে যখন এইসব খবরগুলো আসছে, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকলেও একটা বিরাট সংখ্যক সেখানে মানুষ, তাদের মানুষ বলবো কিনা আমি জানি না, তারা আনন্দে লাফাচ্ছে। আপনারা যেরকম এখানে ক্যামেরা করে আছেন, আপনারা দেখবেন যখন দীপ দাসকে পোড়ানো হচ্ছিল, এমনি এরকম অজস্র ক্যামেরা, অনেক অজস্র ক্যামেরা। এবং আমরা এই পশ্চিমবঙ্গে যারা বাঙালি জাতীয়তাবাদী, যারা ধর্মের ওপর জাতি, এই স্পষ্ট আদর্শে অবিচল, আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশে উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা উদ্বাস্তু এগুলো হয়নি, তাদের ওপর এই বাংলা পক্ষ কিন্তু চুপ বসে থাকবে না। প্রথম কথা বলতে চাই, আজকে পুলিশ আটকে দিল, ঠিক আছে, ভারতীয় দূতাবাসের ওপর তারা যা যা করছে, আর একটা যদি কিছু হয় কেউ আটকাতে পারবে না। বাংলা পক্ষ সেই একই জিনিস, বাংলা পক্ষ বাংলাদেশের দূতাবাসের ঠিক সেই হাল করবে যদি বাংলাদেশে ভারতের দূতাবাসের কোনো কিছু হয়। স্পষ্টত এক। দ্বিতীয়ত, আমি পশ্চিমবঙ্গের বাঙালিকে বলতে চাই, আপনারা জোট বাঁধুন, বাংলা পক্ষের নেতৃত্বে জোট বাঁধুন। মাথায় রাখবেন, আপনাদের কেউ নেই, আপনাদের কেউ নেই। 18 তারিখের ঘটনা, আজ 19 তারিখ, তারপরে গেল। আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, মনে ক্রোধ। 20 তারিখে আজকে আমরা জমায়েত করছি। আমি এই আসার আগে ভারতের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটটা এখনো দেখে এলাম। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ বাংলাদেশে যা ঘটেছে হিন্দু বাঙালির সাথে, সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের পররাষ্ট্র দপ্তরে একটা বিবৃতি পর্যন্ত নেই। প্রশ্ন জাগে, 1947 সালে অন্য রাষ্ট্র যদি বাঙালির কিছু হয়, সেটার সঙ্গে ডিল করার জন্য আমরা এই অধিকার, এই দায়িত্ব আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করেছিলাম। আমরা কি ভুল করেছিলাম? আমরা কি এই দিনটা দেখার জন্য ওটা করেছিলাম? আজকে আমরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অভিমুখে প্রতিবাদ করছি। প্রথমবার, অনেকে প্রশ্ন করবেন, এর আগেও তো পূর্ববঙ্গে হিন্দু বাঙালির ওপর নির্যাতন হয়েছে, তাহলে তখন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে আসেননি কেন? সেও এক কষ্টের কাহিনী, একজন ভারতের বাঙালি হিসেবে সেও এক কষ্টের কাহিনী। ভারতের সঙ্গে বাংলাদেশের, ভারতের নাগরিকের সঙ্গে বাংলাদেশের যে কোনো সম্পর্কের সাংবিধানিক পন্থা হলো পররাষ্ট্র দপ্তর। তাই আমরা আগে যতবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই ধরনের, এটা একটা লম্বা পরস্পরা, আমরা ততবার ভারতের পররাষ্ট্র দপ্তরকে ডেপুটেশন দিয়েছি, চিঠি লিখেছি। যখন এই জামাতে ইসলামী সমর্থিত, ইসলামী মৌলবাদীদের সমর্থিত ইউনূস সরকার যখন ক্ষমতায় এলো, তখন যখন সংখ্যালঘু হিন্দু বাঙালি নির্যাতন শুরু হলো, তখন আমরা পথে নেমেছিলাম এবং পথে নেমে আমরা বলেছিলাম, এক, বাংলাদেশের সাথে
বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে। ভারত সরকার যেটা মানেনি। দুই, আমরা বলেছিলাম যে সংখ্যালঘু হিন্দু বাঙালির জন্য বাংলাদেশের হয় উত্তরবঙ্গ যে এলাকা, বাংলাদেশের উত্তরবঙ্গ ঠাকুরগাঁর কাছে অথবা খুলনার কাছে যাবে না এই ভারতের কোনো বন্দর থেকে। আমরা দেখলাম সেটাও মানা হয়নি। আমরা দাবি করেছিলাম ভারত সরকার যেন ঘোষণা করে তিস্তা চুক্তি হবে না, স্পষ্ট ঘোষণা করে। লজ্জার কথা, ভারত সরকার তাতেও রাজি হয়নি। আমরা এটাও দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে 10,000 একর জমি এই মোদী সরকার বাংলাদেশকে দান করে দিয়েছিল তা অবিলম্বে আবার ফেরত দিতে হবে। সেটাও ভারত সরকার ফেরত নেয়নি। আমরা দাবি করেছিলাম ইউনূস সরকারের পতনের পরে, সরকার পতনের পরে ইউনূস সরকারের সময় আমাদের এই নদীয়ার 160 একর জমি এই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দান করে দিয়েছে। এই সত্য সেটাও কিন্তু ফেরতনি ভারত সরকার, সেটাও করেনি। আমরা আর কোথায় যাব আমরা জানি না। আমরা কি রাষ্ট্রসংঘের কাছে যাব? আমরা দেখলাম ভারত সরকার আমাদের মানুষ মনে করে না, ভারত সরকার হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না। তাই আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রত্যক্ষভাবে আসতে বাধ্য হয়েছি এবং এই প্রত্যক্ষভাবে আসার মাধ্যমে আমরা সিগন্যাল দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যদি আমাদের সাংবিধানিক এই অধিকার, এই দায়িত্ব রক্ষা না করেন, সংবিধানের এই দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা নিজেরা বোঝাপড়া করে তাদের এই ভয়ঙ্কর যে হিন্দু বাঙালি বিরোধী যে এই আগ্রাসন এটা আমরাই বন্ধ করব। এবং একই সঙ্গে আমরা এই কথাগুলো বলার একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি। আমরা একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি, কারণ গতকাল থেকে অনেকে আফরাজুলের কথা মনে করছে। অনেকে আফরাজুল খান, মালদার আফরাজুল খানের কথা অনেকের মনে পড়ছে। দেখলাম ছবি দিচ্ছে। কি ছবি দিচ্ছে? যে আফরাজুল খানকে রাজস্থানে এরকম ভাবেই অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল আমাদের একজন বাঙালি ভাইকে, এই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইকে। আমি তাদের প্রশ্ন করতে চাই, যখন আফরাজুল খানকে পুড়িয়ে মারা হলো, আজকে ছবি দিচ্ছ, সেদিন তুমি পথে ছিলে না, আজকে তার ছবি ব্যবহার করছো। সেদিনও পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ, সেদিনও পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ, আজকেও একমাত্র প্রতিবাদ করছে বাংলা পক্ষ। আমরা ভারতের আইন সংবিধান মেনে চলি, আমরা কালো পতাকা দিয়ে এসেছি এবং মাথায় রাখবে এই যে বার্তাটি দেওয়া হচ্ছে, আমি শিওর বাংলাদেশে যে ধর্মান্ধ মৌলবাদীরা তারা ভারতে তারা জানে, তাদের টিভিতেও দেখানো হয় যে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোনো যদি আসল শত্রু পশ্চিমবঙ্গে ভারতের মাটিতে থেকে থাকে সেই সংগঠনের নাম বাংলা পক্ষ। এই সিগন্যাল আমি শিওর ডেপুটি হাই কমিশনের ভেতরে বাংলাদেশে চাপুরুষগুলো এই লাইভ ডাইরেক্ট দেখছে। এবং একটা কথা সকলে মাথায় রাখবেন, আজকে সেখানে ছায়ানট পোড়ানো হয়েছে, রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি, লালনের ছবি পোড়ানো হয়েছে। এর বদলা হবে, এর বদলা হবে। এবং আর একটা হুঁশিয়ারি জিনিস বেড়ায়, এই যখন বাংলাদেশে এই মৌলবাদীগুলো যখন সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে একখানা জঙ্গিবাদী আন্দোলন করে সরকার উৎখাত করছিল, আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজাকারের সমর্থক নানা পতাকা নিয়ে তারা এখানে বিপ্লবী থাকছিল। সেই বিপ্লবীগুলোকে, সেই বদমাইশগুলোকে, সেই বাংলা ও বাঙালির
শত্রুগুলোকে এই বাংলার মাটিতে চিহ্নিত করা দরকার। এরপর আমরা ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করব। সবাই সুশৃঙ্খলভাবে থাকবে। আমরা ডেপুটি হাই কমিশন যাবো। সবাই ভেতরে এবং আমরা সেই স্লোগান দিতে দিতে যাব, যে স্লোগান জামাতে ইসলামী সবচেয়ে বেশি ভয় পায়।
অন্যায় জয় বাংলা। বাংলাদেশের দূতাবাসের সামনে বাংলা পক্ষ স্পষ্ট যে কটা দাবি নিয়ে এসেছে। এক, এই দাবি বাংলাদেশের কাছে, এই দাবি স্পষ্টভাবে ভারতের কাছেও, ভারত সরকারের কাছেও। এক, বাংলাদেশের সঙ্গে কোনো রকম বাণিজ্য চলবে না, কোনো রকম বাণিজ্য চলবে না। তারা যদি সেখানে সংখ্যালঘুদের হাতে মারে, আমরা তাদের হাতে মারব। দুই, বাংলাদেশের জন্য যাবে এরকম কোনো জাহাজ, এরকম কোনো ট্রেন, এরকম কোনো ট্রাক ভারতের মাটি থেকে ছাড়তে পারবে না। তিন, ভারতের যে 10,000 একর জমি কুচবিহারের বাংলাদেশকে দিয়ে দিয়েছে 2015 বর্তমান ভারত সরকার, তা ফেরত দিতে হবে। চার, 2021 সালে, 2025 সালে বাংলাদেশ, 2024 সালে বাংলাদেশকে ভারতের 160 একর জমি নদিয়া থেকে দিয়ে দিয়েছে, তাও ফেরত দিতে হবে। পাঁচ, আমাদের এই পশ্চিমবঙ্গ বাঙালির শেষ ঠিকানা। আজকে এইখানে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হিন্দু বাঙালিরা 47 থেকে এসছে। আজকে আমরা দেখছি মালকানগিরি হোক, তাদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে তারা বাঙালি বলে। আজকে রাজস্থানে, আজকে মহারাষ্ট্রে তাদেরকে বাংলাদেশি বলে টর্চার করা হচ্ছে, ফরেনার বলে। হিন্দু বাঙালিকে, পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকেও এই টর্চার অবিলম্বে বন্ধ করতে হবে। আর কোনো কুমিরের অশ্রু আমরা বাংলা ও বাঙালির অত্যাচারীদের থেকে শুনব না, সেটা বাংলাদেশে হোক বা ভারতে হোক। এবং শেষে একটা কথা বলতে চাই, আজকে বাঙালি জাতীয়তাবাদী আমরা কিন্তু এই ভারতবর্ষে, এই মাটিতে যে কবি নজরুল ইসলামের যে আমাদের দেওয়া স্লোগান জয় বাংলা, এর মালিকানা আসলে পশ্চিমবঙ্গের হাতে চলে। এটা প্রমাণ হলো ওই অসভ্য বাংলা, বাংলাদেশ এই জয় বাংলা স্লোগানের অধিকারী নয়, মালিক নয়, কিচ্ছু নয়। আমাদের স্লোগান কাজী নজরুল ইসলামের স্লোগান। সংবাদপত্রের যে ছবি, সেই সংবাদপত্রের যে অফিস, সেই অফিসে বাংলাদেশে এটাই তো বাংলাদেশের ছবি, এইটাই তো বাংলা পক্ষে বারবার করে এসেছে। এটা সভ্য বাংলা, ওটা অসভ্য বাংলা। যে বাংলায় রাষ্ট্র ধর্ম নামক একখানা অসভ্য কনসেপ্ট করতে পারে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে একটা মানুষ উঁচু, একটা মানুষ নিচু, যে রাষ্ট্রের একটা ধর্ম আছে, একটা মানুষের শুধু ধর্ম, একটা মানুষের শুধু ধর্ম নয়, এটাতেই প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশ অসভ্য রাষ্ট্র, অসভ্য বাংলা। আমরা ভারতের নাগরিক। ভারত হচ্ছে সেই রাষ্ট্র যেখানে রাষ্ট্র ধর্ম নেই, এখানে ধর্মের ভিত্তিতে ভিন্নতা করা হয় না। এইটা আমাদের সভ্যতা, এইটাই নবজাগরণের সভ্যতা। নবজাগরণের এই সভ্যতার উত্তরাধিকার বাংলা পক্ষ তাদের কাঁধে তুলে পাই দিয়েছে। আমরা স্পষ্টত দাবি করেছি, ভারতের থেকে কোনো ট্রেড চলবে না এই মুহূর্তে। ওই যে দেখলে না আমাদের দীপ দাসকে ওখানে যখন পোড়াচ্ছে, তখন কি করছিল? ক্যামেরা করছিল। ওই ক্যামেরা চলতে কি লাগে? ইলেকট্রিসিটি লাগে, চার্জ দিতে লাগে। ওইটা দিচ্ছে আদানি। ভোটটাকে ঝাড়খণ্ডে পাওয়ার প্ল্যান্ট আছে, শুধু বাংলাদেশকে পাঠাচ্ছে। আজকে আমাদের চিহ্নিত করতে হবে যে ভারতের হ্যালো, পেয়েছে তোমার মোবাইল থেকে? আরে হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম, সেখানে ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। সিঙ্গাপুরে গিয়ে হাত পেলাচ্ছে যতদিন না আমবাগান ঝাড়খণ্ড থেকে পাওয়া গেছে? বাঙালি
বীর দাসের হত্যা নেট ডাউন করতে বলে আবার পাঠাচ্ছি। নির্যাতন এবং হত্যা এত কিসের এটা পিড়িত আমার পলিটিক্সের সঙ্গে? এত কিসের পিড়িত? এটা বাঙালি জাতির সভ্যতার কেন বিষয়। আমির আমার হচ্ছে না? আপনি কেন কি expect করেন? পাকিস্তান যারা বাঙালি জাতিকে বাঙালি এবং নির্যাতন বলে, হচ্ছে না? যারা বাঙালি জাতির 500 ঘর বিশ্বাস করিয়ে দেয়, যারা এখনো হিন্দু বাঙালির উপর অত্যাচার সত্ত্বেও বাংলাদেশে সঙ্গে ব্যবসা মাল দেওয়া নেওয়া করে, যারা পশ্চিমবঙ্গের 10,160 একর জমি বাংলাদেশকে লিখে দেয় এই গত 10 বছরে, যারা নিজেদের রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি আফরাজুল খানকে অন ক্যামেরা পুড়িয়ে মারে, তাদেরকে এখানে expect করছিলেন? তাদেরকে এখানে expect করছিলেন? একমাত্র বাংলা পক্ষ রয়েছে। বীর দাসের জন্য কান্না করা পশ্চিমবঙ্গে একমাত্র সংগঠন বাংলা পক্ষ। বাংলা সে একটি অসভ্য রাষ্ট্রে এটাই বাংলাদেশ। হ্যাঁ, গেছে হোয়াটসঅ্যাপে আবার পাঠিয়েছি এখন। আদানিকে জিজ্ঞেস করুন, আপনি মোদীকে হ্যাঁ, আগের নাম্বার আগে তো ছিল এই হোয়াটসঅ্যাপটাতে। এইখানে যেগুলো বঙ্গীয় নেতা আছে তাদের জিজ্ঞেস করুন বাংলাদেশের সঙ্গে ট্রেড তারা বাংলা পক্ষর দাবি মতো 2 বছর আগে দাবি মতো বন্ধ করেনি কেন, তারা বলি তাদের জিজ্ঞেস করুন। আমি ভারত সরকারের মুখপাত্র নই, ভারত সরকারকে শুধু আমি আমার প্রতিনিধিত্বকারী যে নাগরিকের কারণে কোনো সরকার মনে করছি। আপনি অনেক আশ্বাস দিয়েছেন। আজকে কত লজ্জা একটা ভারতীয় নাগরিককে বাংলাদেশ হাই কমিশনের সামনে দাবি জানাতে হচ্ছে তার ভারত সরকার থাকা সত্ত্বেও যে বাংলাদেশের অসভ্য। ভারত বলা তাদের পররাষ্ট্র এই নিজেদেরকে খেয়ে নেয়। সেখানে রবীন্দ্রনাথ লালন ফকির নজরুল ইসলামের ছবি প্রতিকৃতি মোটামুটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, স্পষ্টত ভারত সরকারকে আমরা বলছি আপনারা অবিলম্বে সকল ট্রেড বন্ধ করুন। বাংলাদেশকে এই মোদীর আমলে যে পশ্চিমবঙ্গের কুচবিহার এবং 10,160 একর জমি কেটে দিয়ে দেওয়া হয়েছে এটা অবিলম্বে ফেরত দিন। এবং আদানিকে বলুন ওই যে বীর দাসের সামনে ক্যামেরা করছিল যারা ওই নৃশংসতার ওই ক্যামেরার চার্জে জোগাচ্ছে যে আদানি, একে বলুন এগুলো বন্ধ করতে। ঠিক আছে, আর নয় আমরা অবিলম্বে বাংলাদেশের সঙ্গে ব্যবসা চালিয়ে গিয়ে সেখানে নৃশংস বর্বর যে রিজিম চলছে এবং তাদের যারা সহায়ক শক্তি আমরা তাদের পশ্চিমবঙ্গে আইডেন্টিফাই করব, ভারতে আইডেন্টিফাই করব। আপনাদের মনে থাকবে এই মৌলবাদীদের সমর্থনে তথাকথিত অভ্যুত্থানের সমর্থনে এই পশ্চিমবঙ্গে বেশ কিছু লোক পথে নেমেছিল। ঠিক আছে, সকলকে চিহ্নিত করা সেই হাল করা হবে, একই হাল করা হবে, একই হাল করা হবে, যেমন দেখাবে তেমনি আপনারা তো যেতে চেয়েছিলেন বাংলাদেশ সিকিউরিটি কমিশনে, সেখানে আপনাদের বাধা দেওয়া হলো, কি বলবেন? দেখুন, স্পষ্টত আমরা বাংলাদেশের যে দূতাবাস কলকাতায় সেখানে আমরা যাবার ডাক দিয়ে জমায়েত করেছি। আপনারা দেখেছেন আমরা যাবার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন পুলিশ প্রথমে 1 স্তরীয় 2 স্তরীয় 3 স্তরীয় গার্ডরেল দিল, আপনারা দেখেছেন, এবং তারপরে দেখেছেন শেষে বল প্রয়োগ করে আমাদের আটকালো। আমরা এটা আশা করছিলাম, তার কারণ আবারও বলি যে কোনো সভ্য রাষ্ট্রে একটা দূতাবাসের ওপর কোনো হামলা চলতে পারে, আমরা এক্সপেক্ট করছি না।
যদি আমরা সভ্য বাঙালি, আমরা দূতাবাসের সামনে গিয়ে কোনো অসভ্যতা বা ভাঙচুর করতাম না, আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে আসতাম, এটাও সত্য। আজকে আমরা স্পষ্টত বলতে চাই, বাংলাদেশের সঙ্গে ট্রেড এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে ল্যান্ডপোর্ট খোলা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে জাহাজ ছাড়ছে, ভাইজাগ থেকে জাহাজ ছাড়ছে, বম্বে থেকে জাহাজ ছাড়ছে, কাজ ছাড়ছে। এই মুহূর্তে আমরা বলছি যে পূর্ববঙ্গের হিন্দু বাঙালি সে পুড়িয়ে মারা হচ্ছে, সে সংখ্যালঘু, সে গরিব, সে সংখ্যালঘু, তাকে নিয়ে যা ইচ্ছে করা যায়, তাই তো? সারা বিশ্বে গরিব সংখ্যালঘুর বিরুদ্ধে এক অদ্ভুত উন্মত্ততা তৈরি হয়েছে। আমার লজ্জার কথা, সেই পশ্চিমবঙ্গের বাঙালি আফরাদুল খানকে আমার আরো লজ্জার কথা, আফরাদুল খানকে যখন পুড়িয়ে মারা হয়েছিল তখন বাংলা পক্ষ পথে নেমেছিল এবং সেই শম্ভুলাল নগরে কেস করার জন্য এই বড় বাজার থেকে পয়সা তোলা হয়েছিল। ভাবুন, ভাবুন, তাহলে আমরা তাহলে কি দ্বারা পরিচিত হয়ে আমরা এমন জন্তু জানোয়ার দ্বারা পরিচিত হয়ে রয়েছি যারা সংখ্যালঘুদের পুড়িয়ে মারার আনন্দ পায়। হাসির রিয়াক দেখছেন, দীপ দাসের যে পুড়িয়ে মারার যে পোস্টে হাসির রিয়াক দেখছেন, এই হাসি, এই হাসি মুখগুলো, এই প্রেতাত্মার মতো হাসি মুখগুলো সারা পৃথিবীর ওপর কিন্তু এখানে কালো মেঘের মতো হয়ে আছে। এই সব সরিয়ে বাংলা পক্ষই সূর্যালোক আনবে। গত বছর 5ই আগস্টের পর বিজেপি এখানে দাঁড়িয়ে বলেছিল যে বাংলাদেশের সঙ্গে ট্রেড বন্ধ করে দাও, আজকে আপনারা বলছেন। বিজেপি কাকে বলেছিল? একই দাঁড়িয়ে আপনারা কাকে বলেছিল বিজেপি? এইখানটাই বলেছেন কাকে? ভারত সরকার, বিজেপি, আপনি বলছেন বিজেপি বলেছিল যে ট্রেড বন্ধ করতে হবে এখানে দাঁড়িয়ে। বাংলাদেশের যে জাহাজ ঢোকে, বাংলাদেশে যে প্লেন নামে কার্গো, বাংলাদেশে যে ট্রাক যায়, সেগুলো কি বাংলাদেশ থেকে আর কটা হাত বেরিয়ে জাহাজটাকে টেনে নেয়? কয়েকটা হাত বাড়িয়ে ট্রাকটাকে টেনে নেয়? কয়েকটা হাত বাড়িয়ে প্লেনটাকে নামিয়ে নেয়? না, এইখানে বিএসএফ, কাস্টমস সবই কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে। যে দিন শুভেন্দু অধিকারী বলেছিল যে বন্ধ করতে হবে, সেই দিন বাঙালির গালে এত বড় থাপ্পড় কখনো হয়নি। সেই দিন গিয়ে বাংলাদেশের সঙ্গে ট্রেড বাড়ানোর জন্য বনগায় মানে পেট্রাপোলে ল্যান্ড পোর্ট টার্মিনাল ওপেন করেছিল অমিত শাহ। তারা আসলে হিন্দু বাঙালিকে না মানুষ মনে করে না, হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না, আর আমাদের যাদের অমানুষ মনে করে তাদের মধ্যে কিন্তু দালাল জোগাড় করেছে তারা। একটু যদি একটু এগিয়ে যাবে একদম আমরা দেখলাম ঠাকুরের দিচ্ছে। দেখুন, ভারতের আন্তর্রাষ্ট্রীয় যে ইমেজ, যে আন্তর্রাষ্ট্রীয় প্রোটোকল, এটা আমরা লঙ্ঘন করতে চাই না। আজকে যখন ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল, তার অনেক ফল জনগণকে বুঝতে হয়েছে। আজকে এই বাংলাদেশে যা হয়েছে, হয়তো দূতাবাস নিয়ে সারা বিশ্বের শিকার হয়েছে। যদিও এখানে পুলিশ অমূলকই আমাদের আটকালে, আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে যাইনি, আমরা স্পষ্টত আমাদের বার্তা দিতে গেছিলাম। কিন্তু একই সঙ্গে এটা বলে রাখি, যদি ভারতীয় দূতাবাসে, যেটা কিনা ভারতের সার্বভৌম এলাকা, এটা মাথায় রাখতে হবে। দূতাবাসটি বাংলাদেশে হতে পারে, কিন্তু জেনিভা কনভেনশন অনুযায়ী ওটা ভারতের সার্বভৌম এলাকা, ঠিক আছে? এটা কিন্তু ভারতের এলাকা। ওখানে যদি আজ করে ভাই, কোনো পুলিশ আটকাতে পারে, তখন কোনো পুলিশ শুনবো না। বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভারতবর্ষ, সেটা বাংলাদেশের মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার জন্য না। আজকে তো পৌঁছাতে পারলেন না, আগামী দিনে কি করবেন? আগামী দিনে কি করবেন? আজকে তো কমিশন পর্যন্ত পৌঁছাতেও পারলেন না, আপনাদের তো এখানেই আটকে দেওয়া হলো। আমরা এই দাবিগুলো নিয়ে এবার সারা বিশ্বের কাছে যাই। আমরা দেখলাম বাংলাদেশের এই মৌলবাদী সাম্প্রদায়িক ইউনুস সরকার সংখ্যালঘুদের বা যারা বাঙালি চেতনায় বিশ্বাসী তাদের, অথবা যে কোনো প্রগতিশীল সুবুদ্ধি সম্পন্ন মানুষের তাকে তাদের মানুষই মনে করে না, তাদের কিছুই মনে করে না।
আমরা এটাও দেখলাম যে ভারত সরকার সংখ্যালঘু হিন্দু বাঙালিদের সাহায্যে এগিয়ে এলো না, এই ঘটনায় বিবৃতি পর্যন্ত দেয়নি। অনেক সব অখণ্ড ভারতের ম্যাপ আমরা হোয়াটসঅ্যাপে দেখেছি। কোথায়? আফগানিস্তান থেকে শুরু, থাইল্যান্ডে শেষ, তাই না? এখনো চলছে সেগুলো। আমরা এবার বিশ্বের কাছে যাব যে এই আমাদের অবস্থা, আমাদের কোনো সহায় নেই, আমাদের বাঁচান। এই পরিস্থিতি থাকলে কি আগামী দিন বাংলাদেশ থাকবে নাকি বাংলাদেশ দখল হয়ে যাবে? হ্যাঁ, এই পরিস্থিতি থাকলে বাংলাদেশ তো বলছে কলকাতা পশ্চিমবঙ্গ দখল করবে, এবং কি বলবে? 76টা দখল করবে, কি বলবে? যেরকম বিজেপি যখন ওই আফগানিস্তান থেকে থাইল্যান্ডের ম্যাপ দেয়, নেপালের কেউ লাফালাফি করে, পাত্তা দেয় ম্যাপটাকে? করে না তো। সেখানে বাংলাদেশে সাম উচ্চিংড়ে তারা কি বলছে, বাঙালির রক্তে স্বাধীন যে ভারত হয়েছে, সেই ভারতে সেই বাঙালিদের উত্তরপুরুষ আমরাও বাংলাদেশের ওই 2 পয়সার উচ্চিংড়েদের কোনো পাত্তা দিই না। ভারতীয় হিসেবে আশা করছি যে ভারত সরকার যেন বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদের যে স্বার্থ জড়িত রয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার ক্ষেত্রে, তারা বাঙালিদের প্রথম শ্রেণীর নাগরিক এটা মনে করে তারা যেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে দায়িত্ব নিয়েছে 47-এ একটা চুক্তি অনুযায়ী সেটা তারা পালন করুক। বাংলাদেশের সঙ্গে ট্রেড চলবে না, বাংলাদেশে কোনো পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে কোনো যানবাহন যাওয়া চলবে না, বাংলাদেশের থেকে দেওয়া 10,160 একর জমি ফেরত নিতে হবে। কতবার বলবো আমরা? মানে ভারত সরকার যদি বাঙালিকে মানুষ না মনে করে, এটা সারা বিশ্বে ইনক্লুডিং বাংলাদেশ সাম্প্রদায়িকদের কাছে কি মেসেজ দেয়? বলছে যে আমরা তাহলে সংখ্যালঘু মারবো, তোরা তোদের সরকারের কাছে বলবি এই দেখো আমাদের ওখানে ভাইদের মারছে, তারা 2 টাকাও পাত্তা দেবে না, ট্রেড চালিয়ে যাবে। আমাদের খুব ছোট লাগছে নিজেদের, নিচু লাগছে নিজেদের। প্রতিক্রিয়া নেই, কি বলতে চাইবেন এই ঘটনায়? হ্যাঁ, ভারত সরকার পক্ষ থেকে এখনো কোনো রকম আমি আমার সরকার ভারত সরকার, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত সরকার আমার সরকার। আমি 18 তারিখে ঘটনার পর থেকে ঘন্টায় ঘন্টায় শুধুই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রকের যে প্রেস রিলিজের লিস্ট দেখে যাচ্ছি। এমনকি এই কর্মসূচিতে আসার আগের মুহূর্ত কি দেখেছি, ওখানে কি পেয়েছি জানেন? ওমান, আরবদের যে রাষ্ট্র ওমান, সেখানে মোদি গেছে, মানে গেছিল, আবার চলে এসছে আজকে, তাকে নাকি বিরাট সেখানে সম্মান দেওয়া হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে। এইসব লেখা আছে, এইসব লেখা আছে, গিয়ে চেক করুন। বাংলাদেশে যেখানে বাঙালিরা মুসলিম সম্প্রদায় একটি বড় সংখ্যা গুরু এবং হিন্দু সম্প্রদায় ধীরে ধীরে কমছে, এবং তারা এই গর্বের সঙ্গে সেদিনকে উদযাপন করছিল, তাকে ঘুরিয়ে যেন শীতকালে আগুন শেখানো হলো। কি বলবেন একটি বিভৎস ঘটনা, এবং মোবাইলের ক্যামেরায় রীতিমতো রেকর্ড করা হচ্ছে, কোনো প্রশাসনিক ভয় নেই, কোনো রকম প্রশাসনিক চাপ নেই, কি বলবেন? অসভ্য একটি রাষ্ট্র, অসভ্য একটি সরকার, মৌলবাদ যে সরকারের টপে বসে থাকে, সে যদি গণহত্যা কামী হয়, সে যদি সংখ্যালঘুকে ঘৃণা করে, কিন্তু একটা সুন্দর মুখাবয়ব দিয়ে বসে থাকে, সে সিগন্যালটা দিয়ে দেয় একদম তৃণমূল স্তরে যে যা করো করে নাও, এই সময় এই মজা আছে, এই সময় করে নাও। ক্যামেরায় করে রেকর্ড করছে, যতজন পড়াচ্ছে তার 10 জন বেশি রেকর্ড করছে, ঠিক আছে? যেন মানে মেসির খেলা হচ্ছে যেন, ঠিক আছে? এটা ওই মানসিকতা, ওই চোখ টুকে একটা জিনিস প্রমাণ করে দেয়, ওইখানে যারা যারা ছিল তারা হয় মানুষকে মানুষ মনে করে না, কিংবা তারা মানুষের জাত নয়, তারা মানুষের জাত নয়, যে কোনো এক তারা। আমরা বাংলা পক্ষ মানুষের জাত, আমরা বাংলা পক্ষ প্রগতিশীলের জাত, আমরা বাংলা পক্ষ রবীন্দ্রনাথ, নজরুল এবং লালন এবং চিত্তরঞ্জন উপরোক্ত তিনজনের
ছবি পুড়িয়ে দিয়েছে, যে যাদের ছবি ওরা পুড়িয়ে দিয়েছে বাংলা পক্ষ তাদের যাক, বাংলা পক্ষ তাদের যাক। ঠিক আছে, আজকে বাংলাদেশে আমাদের ঠাকুরটাদের ফটো পুড়িয়েছে, আমাদের ভাইয়ের বডি পুড়িয়েছে। ঠিক আছে, এর কিন্তু বড় বদলা হবে, এর বড় বদলা হবে। এই বদলা হাতে নয়, সভ্যের মতো হাতে নিতে হবে। তাই আমরা স্পষ্ট দাবি করছি, 2 বছর ধরে দাবি করছি, দুটো খানা তুলে দাবি করছি, বাংলাদেশের সঙ্গে কি স্বার্থে, কোন স্বার্থে এখনো বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভারত সরকার, কোন স্বার্থে, কি স্বার্থে? এখনো কেন বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করে যাচ্ছে আদানি? এখনো কেন তিস্তা চুক্তি বাতিল ঘোষণা হচ্ছে না? এখনো কেন বাংলাদেশের 10,160 একর জমি যেটা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে ভারত সরকার, একটা 2015 সালে আর একটা 2024 সালে, সেটা কেন ফেরত হচ্ছে না? এবং আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এই লড়াইতে যারা দেখছেন বাংলা পক্ষর জমায়েত, এখানে সকল হিন্দু বাঙালি আছে, মুসলমান বাঙালি আছে, বৌদ্ধ বাঙালি আছে, খ্রিস্টান বাঙালি আছে। ঠিক আছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে একটা বডি যখন পড়ে এখানে তারা রয়েছে, যে ওই আগুনটা দেখার, যদি একটা আগুনে জ্বলে একখানা বডি কেউ দেখে, এইখানে তারা রয়েছে যারা ওই বডি দেখার পরে তার কোমরের তলায় লিঙ্গ দেখার চেষ্টা করে না, ওই আগুনটা দেখে তার বুকে আগুন জ্বলে। এখানে সেই বাঙালিগুলো আছে। সেই কারণে আফতাবুল খানকে যখন মালদা রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল, যে সংগঠন, একমাত্র যে সংগঠন প্রতিবাদ করেছিল, ঠিক আছে, সেই সংগঠনকেই আজকে দেখছেন এখানে প্রতিবাদ। এটা কাকতালীয় নয়। এবং একদম সব সব ধোয়া তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা। এরকমই হয়, অমানুষরা এরকমই হয়। ওই যে শম্ভুলাল রেগর, এখানে তো কাকে বলছে, অনেকগুলো ছিল, একজন তো না। শম্ভুলাল রেগর যে আফতাবুল খানকে খুন করেছিল পুড়িয়ে, তার ডিফেন্সের জন্য বড় বাজারে বহিরাগতরা, ব্যবসায়ীরা টাকা তুলে দিয়েছে। মানে বুঝতে পেরেছেন তো, মানে অমানুষদের বন্ধু অমানুষও প্রচুর রয়েছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, নরাধম যারা, তাদেরও কান্না হয়। ঠিক আছে, কেমন কান্না হয়? তারা নরাধমকে যখন নরাধম বলা হয় তখন তাদের কষ্ট হয়। দীপ দাসের একমাত্র দোষ ছিল, সে একটি অসভ্য রাষ্ট্রে সাম্প্রদায়িক মৌলবাদীদের দ্বারা করায়ত্ত সরকারের অধীন একটি সময়ে একজন সংখ্যালঘু ছিল। এটাই তার দোষ, এটাই তার দোষ, এছাড়া তার কোনো দোষ নেই, এছাড়া তার কোনো দোষ নেই। ঠিক আছে, আজকে মাথায় রাখবে, সে কিন্তু বাঙালি ছিল, সে স্বজাতীয় ছিল। ঠিক আছে, এমন নয় যে বাঙালি ছিল না। অবশ্য যারা নজরুলের ছবি পড়ায়, যারা রবীন্দ্রনাথের ছবি পড়ায়, লালনের ছবি পড়ায়, তাকে বাঙালি বাঙালি এসব শুনিয়ে দিলাম। তাই বাঙালিত্বের টিকা যে বাংলা পক্ষ সংগঠন, আমরাই এই অন্ধকার থেকে আলোর পথে এই পশ্চিমবঙ্গকে এবং সারা বিশ্বের বাঙালিকে পথ দেখাবো। মৃত্যুর প্রতিবাদে পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন ধরনের মানুষ আজকে একত্রিত হয়েছে, তার জন্য বলতে চাই বিভিন্ন ধরন বলতে শুধু বাঙালি। এখানে দেখতে পাচ্ছেন হাম্বি বাঙালি আছে, এগুলো আছে এখানে। আমি রসগোল্লা ভালোবাসে, আছে একটা, হ্যাঁ, মিষ্টি দই, ওগুলো রয়েছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে যাদের প্রিয় স্লোগান জয় শ্রীরাম বা আল্লাহু আকবর, তাদের দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন। এখানে তাদের দেখতে পাচ্ছেন যাদের স্লোগান শুনলে আরএসএস এবং জামাত এ ইসলামী একসঙ্গে ভয় পায়, জয় বাংলার লোকেদের দেখতে পাচ্ছেন। ঠিক আছে না। পর্বত চ্যাটার্জিকে আজকে গিয়ে কোথাও আশঙ্কা প্রকাশ করছে যে খুব শীঘ্রই বাংলাদেশের মতন মনোনীতি ভারতবর্ষে পশ্চিমবাংলার বুকে হতে পারে। পশ্চিমবঙ্গে কোনো রাষ্ট্র ধর্ম টাইপের কোনো একখানা অসভ্য কনসেপ্ট নেই। আমরা এমন কোনো সংবিধানের অধীন নই যে সংবিধানে রাষ্ট্র ধর্ম নামক একটি অসভ্য কনসেপ্ট আছে। নাম্বার ওয়ান, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষ তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসি মিলিয়ে এমন সব রাজনৈতিক দলের সমর্থক তথা ভোট দেন যারা ধর্মের ভিত্তিতে পলিটিক্স করে না। তৃতীয়ত, পশ্চিমবঙ্গে বাঙালি জাতির একটি রক্ষা কবচ আছে, তার নাম বাংলা পক্ষ। এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গাবাজি যদি হয়, সংখ্যা লঘু যদি জেলার ক্ষেত্রে মালদা হোক, মুর্শিদাবাদ হোক, সংখ্যা লঘু যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ হিন্দু হোক, মুসলমান হোক, কাউকে তুমি সংখ্যার জোরে পেয়ে কোনো বাঙালিকে তুমি ঘিরে ধরে কিছু একটা টর্চার করলে বাংলা পক্ষ ছেড়ে দেবে। তখন আমরা কোনো আইন দেব, কোনো রকম হিন্দু বাঙালিকে হিন্দু হবার জন্য, মুসলমান বাঙালিকে মুসলমান হবার জন্য যদি পশ্চিমবঙ্গে টর্চার করা হয়, কোনো পুলিশ আদালত দেখব না। আমরা সেই টর্চারকারীর মাজা ভেঙে দেব, স্পষ্ট বলছি, মাজা ভেঙে দেব। শোন না, ব্যাটারি একদম আপনার সঙ্গে আমি একদম সহমত। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছু নতুন কুচো নেতা তৈরি হয়েছে। সাংগঠনিক সম্পাদক কৌশিকটা বলছিল গলায় পা দিলে দুধ বেরোবে। তারা প্রকাশ্য সভায় দাবি করছে চিকেন নেক কেটে দেবে, ভারতে যারা বিভিন্ন শক্তি রয়েছে তাদেরকে আশ্রয় দেবে, এই দাবিগুলো করছে। ভারত সরকার কোনো ব্যবস্থা না নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে বোঝাচ্ছে, সেখানে ভিসা বন্ধ করেনি, ভিসা অফিসগুলো একদিনের জন্য বন্ধ করেছিল। মানে এই মৌলবাদীরা, বাংলাদেশে যে জামাতপন্থী মৌলবাদীরা, তারা ডাক্তার মেডিকেল ভিসা নিয়ে এদেশে আসবে, ভিসা অফিস খুলে দেওয়া হয়েছে। কেন ভিসা অফিস খুলে দেওয়া হলো? এই যে বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা ভারতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে ভারতে ঢোকানোর জন্য আবার ভিসা অফিস খুলে দিয়েছে ভারত সরকার। আমরা দাবি করি অবিলম্বে বাংলাদেশে অবস্থিত প্রতিটা ভিসা অফিস বন্ধ করে দিতে হবে। ভিসা অফিস বন্ধ করে দিতে হবে। কোনো বাংলাদেশিদের ভারতে ভিসার প্রবেশ অধিকার দিলে হবে না, বন্ধ করতে হবে। আর যে সমস্ত বাংলাদেশি উচ্ছৃঙ্খল শক্তিগুলো উৎপত্তি হয়েছে, প্রতিক্রিয়াশীল শক্তি, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি ব্যবস্থা না নিতে পারে, ভারতকে সেনা নামিয়ে ব্যবস্থা নিতে হবে। এই দাবি বাংলা পক্ষ করছে। জয় বাংলা। ভেতরে ঢুকতে পারছি ভেতরে স্পেশাল জায়গা দিয়েছে।